সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল মিহুর। হালকা সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে এসে মুখে পড়ছে ওর। ও চোখ বন্ধ করে মিষ্টি হাসি দিয়ে ওর পাশে শুয়ে থাকা ওর চেয়েও বড় একটা টেডিকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আড়মোড়া ভেঙে উঠে বসলো। তখনই ওর রুমে ওর ড্যাড ঢুকলো। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং ড্যাড। তুই না আজকে সকালে তোর ফ্রেন্ডদের সাথে বের হবি বলেছিলি? বের হব তো। আচ্ছা ভাইয়া কোথায়? ও তো একটু আগেই বেরিয়ে গেল। ও ওকে। কখন বের হবি? এই তো ফ্রেশ হব, শাওয়ার নিব, রেডি হব, দেন বের হব। তার আগে আরো একটা কাজ করতে হবে তোকে। প্লিজ ড্যাড, এখন আবার ব্রেকফাস্ট করার কথা বলো না। তুমি জানো আমি ব্রেকফাস্ট করতে পারি না। আমার কেমন যেন বমি বমি পায় ব্রেকফাস্ট করতে গেলে। কিন্তু তারপরও একেবারে খালি পেটে তো যাওয়া যাবে না প্রিন্সেস। ড্যাড প্লিজ। আচ্ছা, জাস্ট একটা সানরাইজ খেয়ে যাবি, জাস্ট একটা। একটা স্যান্ডউইচ খাওয়া আমার পক্ষে কোনো কালেই পসিবল না। আচ্ছা। দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে ড্যাড। মিহুর ড্যাড চলে গেল আর মিহু যে ফ্রেশ হয়ে আসলো। হোয়াইট লং স্কার্ট, বেবি পিঙ্ক কালারের শার্ট, গলায় একটা স্কার্ফ নিয়ে রেডি হয়ে নিচে নেমে গেল। তারপর এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। মিহু কখনো ওর মম ড্যাডের অবাধ্য হয়নি, তাই আজও ও ওর মম ড্যাডের কথা রাখার জন্য এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল। তারপর ও ওর ফ্রেন্ডদের কাছে চলে গেল। মিহু পার্কে গিয়ে দেখে নীল, নীলা, আরিফ, রাইসা, মানিক, অনু আর অন্য জন বসে আছে। ওদিকে যেতেই মানিক এসে ওর মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আজকেও লেট। তো আমি কি তোর মতো নাকি যে দাঁত ব্রাশ না করে শাওয়ার না নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য দৌড় দিব? তো শরীর থেকে পচা ডিমের গন্ধ আসছে। ই ছি, সর। কি না জি, সর তো সর। শোন, আমি রেগুলার 30 মিনিট ধরে ফ্রেশ হই আর 1 ঘন্টা শাওয়ার নিই, বুঝছিস? ঢঙ্গি আস্তে আস্তে ঢং শুরু করে দিয়েছে। তোর মতো নাকি ড্রামা কুইন? ভালো। তো জীবনে পারবি আমার মতো হতে? হয়েছে, থাম তোরা। নীল, তোর গার্লফ্রেন্ডকে বল ননদকে সম্মান দিয়ে কথা বলতে, নয়তো আমি আজকেই যে ড্যাডকে বলবো তোর জন্য মেয়ে দেখতে। তুই আমার আপন ছোট বোন হয়ে এই কথা বলছিস? তুই ভুলে যাস না তুই আমার ছোট। মাত্র 7 মিনিটের ছোট, আর আমরা টুইন। ওকে ফু, তারপরও। ছু, ইউ, ছি, ওয়াক। নে, আমি বমি করে দিচ্ছি। ছি মিহু, কি বলিস এগুলো? গাইস, ফুচকা খাবি? ফুচকাকে কখনোই না করতে নেই, না বললে পাপ হবে, পাপ। ওকে দেন, দেখি কে আগে যেতে পারে। সবাই একে অপরের দিকে একবার তাকিয়ে উঠে দৌড় দিল, কিন্তু মিহু ওদের আগে দৌড় দিল। মিহুর রাস্তার সামনে যেয়ে দেখলো কোনো গাড়ির ভিড় নেই, তাই রাস্তা পার হতে গেল। ঠিক সেই মুহূর্তে ওর পাশ থেকে একটি বিকট শব্দ শুনতে পেল। রাস্তার ওই পাশে একটি খালি মাঠ ছিল, শব্দটা ওখান থেকে এসেছে। মিহু দেখার জন্য 1 পা 2 পা করে সামনে এগিয়ে গেল। মাঠের সামনে লুকিয়ে উকি দিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সামনে 10-12 জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আজ 6 জন লোকের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। পাশে একজন হাত বাঁধা লোক মাটিতে শুয়ে আছে আর তার চারপাশে রক্তে ভরা। ওদের সামনে একজন লোক দাঁড়িয়ে ওই হাত বাঁধা লোকগুলোর মধ্যে একজনের দিকে পিস্তল ধরে আছে। লোকটার পরনে ব্ল্যাক লং কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। কোটটার হাইট দেখে মনে হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বা 6 ফিট 3 ইঞ্চি এর মতো হবে। লোকটা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য মিহু ওই লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না। তখনই ওই লোকটি আরো একজন লোককে শুট করে দিল। মিহু ভয়ে চিৎকার দিয়ে উঠল আর একটু সামনে এসে দাঁড়ালো। এবার হাতে গান নিয়ে থাকা লোকটি সামনে ঘুরলো। মিহু ওই লোকটিকে দেখে ভয়ে এক ডোক গেল। তারপর ওখান থেকে দৌড়ে চলে আসতে যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো। মিহু অনেক আগে চলে গিয়েছিল বলে ওরা সবাই পার্কে ফিরে যায়। শুধু নীল মিহুর পেছনে আসে। নীলও এই পুরো বিষয়টা দেখেছে।
তাই ও মিহুর হাত ধরে টেনে ওখান থেকে পালিয়ে আসার জন্য সেই পার্কটাতে আসলো। ওই লোকটির কিছু লোক ওদের ফলো করে পার্কের সামনে এসে আবারও ঘুরে চলে গেল। এদিকে মিহু তো সমানে কান্না করেই চলে যাচ্ছে। কি হলো মিহু, কান্না করছে কেন নীল? মিহু কি হয়েছে বল। গাইস পরে বলবো, এখন ওকে একটু শান্ত হতে দে। তো ভাইয়া? তোকে কিছু বলতে হবে না, আমি সব দেখছি। সাথে সাথে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে, তাই কান্না করতে করতে ওর হিচকি উঠে গেছে। একটু পর দেখলাম মিহু একদম শান্ত হয়ে গেছে। মিহুকে হালকা নাড়া দিলাম, দেখলাম ও চোখ খুলছে না। মিহু সেন্সলেস হয়ে গিয়েছে। নীল তাড়াতাড়ি মিহুকে কোলে নিয়ে গাড়িতে বসালো। নীল ড্রাইভিং সিটে বসলো। পেছনে মিহুকে নিয়ে নীল আর রাইসা বসলো, আর নীলের পাশে আরিফ বসলো। মানিক আর অনু মানিকের গাড়িতে বসলো। নীল তাড়াতাড়ি মিহুকে বাসায় নিয়ে এসে ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল। নীলের বাবা মা খুব অস্থির হয়ে উঠেছেন তাদের মেয়ের এই অবস্থা দেখে। নীল, ওর কি হয়েছে? এইবার বলবি প্লিজ, ও কান্না কেন করছিল? তারপর নীল ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবাই তো নীলের কথা শুনে থ মেরে বসে আছে। আর নীলার হঠাৎ কি যেন হলো, ও কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওই লোকগুলো কে ছিল, কিন্তু তারপরও কাউকে কিছু বলল না। এর মধ্যে ডক্টর এসে মিহুকে চেক করে গেছে, বলেছে কোনো কিছু দেখে ভীষণ শক খেয়েছে, যার কারণে ও বিষয়টা সহজভাবে নিতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছে। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর মিহু হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসলো। নীল তাড়াতাড়ি যেয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীল মিহুর সাথে যত ঝগড়াঝাটি করুক না কেন, নীল মিহুকে খুব ভালোবাসে। ছোট থেকে কখনো মিহুর চোখে এক ফোঁটা পানি আসতে দেয়নি। সেই মেয়েকে এভাবে কান্না করতে দেখে নীলের খুব খারাপ লাগছে। অনেক বুঝিয়ে নীল মিহুকে ঠান্ডা করিয়ে একটু স্যুপ খাইয়ে দিল। এদিকে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। তার সামনে পুলিশ কমিশনার আফজাল রহমান বসে আছে। স্যার, ওই মেয়েটি মানে আপনি যার কথা বললেন, ওর নাম মিহু, মানে হিমিকা চৌধুরী। ও এই শহরের নাম করা শিল্পপতি জাহিদ চৌধুরীর মেয়ে। আমি আজকে ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের 7 জনকে শুট করে দিয়েছি। ওই মেয়েটি সেটা দেখে নিয়েছে। স্যার, তাহলে কি ওকে চিরতরে সরিয়ে ফেলবো? না, যা করার আমি করব। আর হ্যাঁ, আরেকবার যদি ওকে সরিয়ে ফেলার কথা বলেছেন, তো আমি আপনাকে চিরকালের জন্য সরিয়ে ফেলবো। কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার সোফা ছেড়ে উঠে চলে গেলেন। তখনই কমিশনার বলে উঠল, কিন্তু কেন স্যার? তার উত্তর কি আমি আপনাকে দিতে বাধ্য? চোখ রাঙিয়ে কমিশনের দিকে তাকিয়ে বলল, না স্যার। নেক্সট টাইম আমাকে কোয়েশ্চেন করার আগে 10 বার ভাববেন, নয়তো আপনার জন্য ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? জি 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 স্যার। রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার চলে গেলেন। এদিকে মিহু তো ভয়ে অবস্থা খারাপ, ও এখনো শকটে আছে। আমি কখনো ভাবতে পারিনি যে ওই লোকটাকে আমার আবার দেখতে হবে, যার কাছ থেকে 2 বছর আগে জাপান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলাম। সেই লোকটাও বাংলাদেশে এসেছে। এখন কি করব আমি? না, আমি ওই লোকটা, ওই মাফিয়াটার সাথে কখনো ফেরত যাব না, কখনো না। আমি মিহুর রুমে ঢুকে দেখি মিহু বেডের এক কোণে গুটিসুটি মেরে বসে কি যেন ভাবছে। আমি জানি মিহু তুই কি ভাবছিস। আমি ওর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। মিহু, ভাইয়া, আমি ওই লোকটার সাথে যাব না। ওই লোকটা আমাকে দেখে ফেলেছে। যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিয়ে আসবে ভাইয়া, আমি যাব না। 2 বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম, আবার তার কাছে আমি যেতে পারবো না। ওই জায়গাটা একটা নরক, আর ওই মাফিয়া একটা নরপিশাচ। নরপিশাচ না হলে এইভাবে কোনো মানুষকে এত সহজে খুন করতে পারতো না। তুই টেনশন করিস না, কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না, তুই এখানেই থাকবি। কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে। কিছু হবে না, আমি দেখছি। নীল চলে গেল। মিহু ঠিক আগের মতোই আবার গুটি গুটি মেরে বসে পড়ল। কেন সেই রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাংয়ের লিডার মেঘ চৌধুরী আবার আমার লাইফে আসলো? এদিকে মেঘ নিজের রুমে
থাই গ্লাসে এক হাত রেখে আরেক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। আজকে সে 2 বছর পর মিহুকে দেখেছে, যাকে সে ভালোবাসে তাকে দেখেছে। মিহু আগেও যেমন ওকে দেখলে ভয় পেত, এখনো ভয় পায়। সেটা আজকেও মিহুর চোখ দেখে বুঝেছে। মেঘ ভাবছে কেন মিহু ওকে একটু বোঝার চেষ্টা করে না, কেন সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে। ও শুধু একজন মাফিয়া বলে কি ওর কোনো ফিলিংস নেই? ও কি কাউকে ভালোবাসতে পারে না? মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। তখনই মেঘের ছোট বোন মেঘের রুমে নক করলো। ভেতরে আয় বোন। ভাইয়া, আজকে তুই ছিলি ওই মাফিয়াটা, তাই না, যাকে মিহু দেখে ভয় পেয়ে গিয়েছি? হুম। কিন্তু ভাইয়া, তুই কেন ওকে বলছিস না? কোনো খারাপ লোক নয়, তুই সবার কাছে মাফিয়া হলেও তুই একজন ভালো মানুষ। ও তো আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে। এখন কি করবি? ওকে নিয়ে আসবো। কিন্তু ওকে আসবে? ও বাধ্য আমার সাথে আসতে। ও আজকে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। আমি জানি ও বরাবরই ভীত। অতটাও ভীতু না তুই যতটা ভাবিস। আমি ওকে দেখছি তো গত 4টা মাস ধরে, তাই আমি জানি। তোর সাথে ওর অনেক মিল আছে, তাই না? অনেক। আমি যে কি করলে ও আমার ভালোবাসা বুঝবে তা আল্লাহ জানে। চিন্তা করিস না, একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে ও। তাই যেন হয়। আমি আর ধৈর্য রাখতে পারছি না। কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমি তোর বোন, তাহলে? জানবে না, কজ আমি জানতে দিব না। তাই যেন হয়। ওকে ভাই, গুড নাইট। গুড নাইট। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিয়ে আসবো। আগামীকালই যাব তোমাকে আনতে মিহু। আর তুমিও আমার সাথে আসতে বাধ্য। তুমি না চাইলেও তোমাকে আমার সাথে আসতে হবে। মেঘ এসব ভেবে এক ঢোকে পুরোটুকু ওয়াইন খেয়ে নিল। মিহু, খেয়ে নে মা, তারপর কলেজে তো যেতে হবে নাকি? না। কিন্তু এভাবে ঘরে কতক্ষণই বা থাকবি? আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা। মম ড্যাড, তোমরা যাও, আমি দেখছি। দেখ ওকে বুঝাতে পারিস কিনা। আমি দেখছি, তোমরা যাও। মম ড্যাড চলে গেল। নীল যেয়ে মিহুর পাশে বসলো। কলেজ যাবি না? মাথা নাড়িয়ে না করলাম। আচ্ছা, খেয়ে নে আগে। আমি খাইয়ে দিচ্ছি। আবার মাথা নাড়িয়ে না করলাম। আমাকে ভালোবাসিস? কেন, তুই জানিস না? তাহলে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। একটু খেয়ে নে, অল্প একটু, বেশি না। আচ্ছা, খাইয়ে দে। ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। নীল মিহুকে খাইয়ে দিয়ে মিহুর সাথে গল্প করছিল। তখনই নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল। তাই নীল আর মিহু তাড়াতাড়ি নিচে নেমে গেল। মিহু তো নিচে নেমেই কারণ ওর সামনে মেঘ দাঁড়িয়ে। মিহু যেই নীলের পেছনে লুকিয়ে পড়ল। আপনি এখানে কেন? তোমার বোনকে নিতে আসলাম। ও আপনার সাথে কোথাও যাবে না। ও আমার সাথে যেতে বাধ্য, সেটা ভুলে যেও না। নাও যাবে না, দেখছেন তো ও আপনাকে সহ্য করতে পারে না। ভাইয়া, আমি যাব না। কমিশনার আঙ্কেল, আপনি কেন ওনাকে কিছু বলছেন না? সরি নীল, আমি কিছু করতে পারবো না। কিন্তু কেন? কজ তোমার বোন এখন আমার লিগ্যাল ওয়াইফ। কিন্তু ও আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানে না। কমিশনার, আমি আমার ওয়াইফের সাথে একটু একান্তে কথা বলতে চাই। আপনার ওয়াইফ, আপনি বলতেই পারেন। মেঘ নীলের পেছনে যে মিহুর হাত ধরে উপরে নিয়ে যেতে চাইলে নীল মিহুর হাত ধরে ফেলল। ভাইয়া, আমি যাব না। ও যাবে না। কমিশনার কনস্টেবল বলল নীলকে ধরতে। ওরা নীলকে ধরতেই মেঘ মিহুকে টেনে উপরে নিয়ে এলো। মিহুর রুমে ঢুকে গেট লাগিয়ে ওকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরলো। মিহুর চোখ দিয়ে পানি পড়ছে আর মেঘের চোখ লাল হয়ে আছে। তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসার? প্লিজ ছাড়ুন। আমি আপনার মতো একটা নরপিশাচের সাথে থাকতে চাই না। এই নরপিশাচটাই তোর অতীত ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতও থাকবে, বুঝলি? আমি তোকে এত ভালোবাসি, তারপরও তোর গায়ে লাগে না, তাই না? ভেবেছিলাম তোকে রাজরানী করে রাখবো, কিন্তু না, তুই আমার কাছ থেকে, আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলি। এবার আমি তোর এমন হাল করব যাতে তুই আর কখনো আমার কাছ থেকে পালাতে না পারিস। তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবি। কখনো না। তুই কি চাস যে আমি তোর ফ্যামিলিকে শেষ করে দেই? না।
তাহলে চুপচাপ নিচে যেয়ে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি, বুঝলি? আচ্ছা। মেঘ আলতো করে মিহুর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর মিহুর হাত ধরে নিচে নিয়ে গেল। নীল দৌড়ে যেয়ে মিহুকে জড়িয়ে ধরল। মিহু, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। কমিশনার মিহু আমার সাথে আমার বাড়ি যাবে। কি? হ্যাঁ ভাইয়া, আমি যাব ওনার সাথে। মিহু, কি হয়েছে বল আমাকে। উনি কি কোনোভাবে তোকে কোনো হুমকি দিয়েছে? না, আমাকে কেউ কিছু বলেনি। আমি নিজ ইচ্ছাতে ওনার সাথে যেতে চাইছি। কিন্তু মিহু। আর কোনো কিন্তু না, মিহু চলো। চলেন। মেঘ কাউকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে মিহুকে টেনে ওর গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শহর থেকে দূরে একটা বাংলো আছে মেঘের। গাড়ি যে থামলো সেই বাংলোর সামনে। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, জায়গাটা পুরো নির্জন। মিহু গাড়িতে যতক্ষণ ছিল একটা কথাও বলেনি, চুপচাপ নিঃশব্দে কান্না করে গেছে। বাংলোর সামনে আসলে দারোয়ান গেট খুলে দিল। মেঘ গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিহুর হাত ধরে ওকে টেনে নামালো। তারপর টানতে টানতে ওকে ভেতরে নিয়ে গেল। ওদের দেখে একজন বয়স্ক লোক, মানে যিনি বাড়ি দেখাশোনা করেন তিনি, রহিম, এগিয়ে আসলো। এখন থেকে কিছুদিন আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা স্যার। স্যার, আই মাইয়াডা কেডা? ও আমার বউ, মানে তোমার ম্যাডাম। আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না। আমি তো মানি যে তুমি আমার ওয়াইফ, আর তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। রহিম চাচা, আপনি চলে যান, আজকে আপনার ছুটি। আচ্ছা স্যার। রহিম চাচা চলে গেল। মেঘ মিহুর হাত ধরে হিড় করে টেনে ওকে উপরের একটা রুমে নিয়ে গেল। তারপর ধাক্কা দিয়ে ওকে বেডে ফালিয়ে দিল। মেঘ গেট লক করে এসে বেডে মিহুর পাশে বসলো। মিহু মেঘের থেকে দূরে যেয়ে গুটি সিটি মেরে বসে রইল। তা দেখে মেঘের মেজাজ গেল চরম ভাবে খারাপ হয়ে। মেঘ মিহুকে টান দিয়ে এক ঝটকায় নিজের কাছে নিয়ে আসলো। যত চাইছি তোমাকে নিয়ে একটু ভালো থাকবো, ততই তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ, আর তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো। আমাকে কি ভালোবাসা যায় না? কেন তুমি আমাকে ভালোবাসো না? না, যায় না। আপনার মতো একটা নরপিশাচকে কখনো ভালোবাসা যায় না। আপনার প্রতিটি স্পর্শে আমার গা ঘিন ঘিন করে। তাই প্লিজ আমাকে যেতে দিন। তোর গা ঘিন ঘিন করে, তাই না? আমার প্রতিটা স্পর্শে। এবার তোর পুরো শরীরে আমার স্পর্শ পাবি, তখন দেখব এই গা ঘিন ঘিন কিভাবে করে তোর। একদম না, আপনি আমার কাছেও আসবেন না। ছাড়ুন, ছাড়ুন বলছি। মিহু মেঘকে ধাক্কিয়ে সরাতে পারছে না। মেঘ মিহুকে ধাক্কা দিয়ে বেডে শুয়ে দিয়ে ওর ঠোঁটে আর গলায় উথাল পাথাল ভাবে চুমু খেতে লাগলো। মিহু চিৎকার করছে আর বারবার মেঘকে সরানোর জন্য সমানে ধাক্কাচ্ছে, কিন্তু মেঘ সেদিকে খেয়াল না করে ওর কাজ করছে। এমন সময় মিহু বলে উঠল, আপনি যদি এইরকম করতে থাকেন তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। মিহুর কথা শুনে মেঘের রক্তচক্ষু নিয়ে মিহুর দিকে তাকিয়ে উঠে গেল। মিহু এখনো কান্না করছে। আলমারিতে কিছু ড্রেস আছে, সেগুলো নিয়ে যেয়ে ফ্রেশ হয়ে আসো। মিহু কোনো কথার উত্তর না দিয়ে ঘাপটি মেরে বসে আছে। তাই দেখে এবার মেঘ ওকে ধমক দিল। কি হলো, চাও? মেঘের ধমক খেয়ে মিহু জামা কাপড় না নিয়েই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেঘের চোখ লাল হয়ে আছে। ও মিহুকে ভালোবাসে, তাই মিহুর কোনো ক্ষতিও চায় না। আর মিহু ভীতু হলেও যদি এরকম কিছু করে ফেলে তাহলে তো ও শেষ হয়ে যাবে। তাই ও মিহুকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে মিহু ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে সমানে কান্না করছে আর ভাবছে, আজকে যদি ওকে ওর ফ্যামিলিকে শেষ করার কথা না বলতো মেঘ, তাহলে ও জীবনেও এই নরকে পা রাখতো না। এখানে ও কি করে থাকবে? ও মেঘকে মেনে নিত, কিন্তু মেঘ যেভাবে অকারণে মানুষকে খুন করে তাতে ও মেঘকে মেনে নিতে পারবে না, কখনোই পারবে না। টানা 1 ঘন্টা যাবৎ মিহু ওয়াশরুমের পানিতে ভিজছে। মেঘ দেখলো মিহু এখনো বের হয়নি, তাই মেঘ গেটে নক করলো। মিহুর কোনো সারা শব্দ না পেয়ে মেঘ এবার চিল্লিয়ে উঠল,
মিহু ভয় পেয়ে তাড়াতাড়ি গেট খুলে বেরিয়ে এলো। মেঘ মিহুর দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। মিহু যে এতক্ষণ কান্না করেছিল তা মেঘ বুঝতে পারছে। মেঘ খেয়াল করলো মিহু জামা কাপড় চেঞ্জ না করে ভেজা কাপড়ে বেরিয়ে এসেছে। মেঘ যে আলমারি থেকে জামা কাপড় আর টাওয়াল নিয়ে এলো। জামা কাপড় বেডে রেখে নিজে টাওয়াল দিয়ে মিহুর মাথা মুছে দিল। তারপর জামা কাপড় ধরে দিল চেঞ্জ করে আসার জন্য। মিহু ওয়াশরুমে যে চেঞ্জ করে বলল, এই 2 বছর অনেক কষ্ট দিয়েছো আমায়, এবার তার শোধ আমি নেব তোমায় কষ্ট দিয়ে। মিহু, যাও রাতে খাওয়ার জন্য রান্না করো। কি? আমি আর রান্না? ইম্পসিবল। আর তাছাড়া আমি রান্না করতে পারি না। এত কিছু আমি শুনতে চাইনি, রান্না করতে বলেছি, করবে ব্যাস। পারবো না। আমার লোকেরা তোমার ফ্যামিলির উপর সবসময় নজর রাখছে। তুমি কি চাও তোমার প্রাণ প্রিয় ভাই যে এখন তোমাকে হন্যে হয়ে খুঁজছে তার কোনো ক্ষতি করে দেই আমি? আপনি আসলেই একটা নরপিশাচ, যে কিনা কোনো মানুষের প্রাণ নেওয়াটা খেলাখেলি মনে করে। সে আর যাই পারুক না কেন কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি জানি আমি নরপিশাচ। এখন তুমি বলো, রান্না করতে যাবে নাকি নিজের ভাইয়ের মৃতদেহ দেখবে? রান্না করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। যাও কিচেনে যে ঝটপট কিছু বানিয়ে নিয়ে আসো। রাগে ফুসতে ফুসতে কিচেনে চলে আসলাম। কিচেনে ভাবতে লাগলাম কি রান্না করা যায়। ফ্রাইড রাইসটা মোটামুটি পারি রান্না করতে, ভাইয়া একবার করেছিল তখন দেখেছিলাম, সেটাই করি তাহলে আর কি। ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম, ছুরি দিয়ে সবজি কাটছি আর ভাবছি এই নরপিশাচটার সাথে জাপানে সেই প্রথম দেখা। স্মৃতির অংশ। মিহু ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছে, সাথে আছে নীল আর ওর আরো কিছু ফ্রেন্ড। ভাইয়া শপিং এ যাব। সেদিন না শপিং করলি? আমি জানি না, আমি আজকেও শপিং এ যাব, কজ ওই দিন ভালোভাবে শপিং করতে পারিনি। আচ্ছা চল। মিহু শপিং মলে ঢুকে এটা সেটা কেনাকাটা করছে। কেনাকাটা শেষ করে মিহু বিল পে করার জন্য টাকা দিল। তখনই একটা গুলি এসে মিহু যে লোকটাকে টাকা দিয়েছে তার মাথায় লাগলো। রক্ত আশেপাশে ছিটকে পড়েছে, তার মধ্যে কিছু রক্ত ছিটকে যেয়ে মিহুর জামায় পড়েছে। মিহু নিজের সামনে একজন মানুষকে খুন হতে দেখে ওখানেই শকড হয়ে দাঁড়িয়ে আছে। মিহু পুরো রোবটের মতো হয়ে গিয়েছে, ওর মাথা কাজ করছে না। আশেপাশের লোকজন প্রায় সবাই ছোটাছুটি করছে পালানোর জন্য। নীল এসে মিহুর হাত ধরে টান দিল, বাট মিহু নড়ল না। দেখে নীল যে মিহুর সামনে দাঁড়ালো। বোনের জামায় রক্ত দেখে নীলও কিছুটা শকড হলো, কিন্তু তারপরও এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না দেখে নীল মিহুকে একটু জোরে ঝাঁকি দিল। মিহু হুঁশ ফিরে আসলো। মিহুর চোখে পানি টলমল করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তা দেখে নীল বুঝতে পারলো এই ঘটনা মিহুর ব্রেনে অনেক এফেক্ট করেছে, যার কারণে ওর শ্বাসকষ্ট হচ্ছে। নীল তাড়াতাড়ি মিহুর হাত ধরে টানতে লাগলো। মিহু নীলের পেছন পেছন যাচ্ছে। তখনই আরো একটা গুলির আওয়াজ আসলো। মিহু নীলের পেছন পেছন যেতে খেয়াল করলো পাশে একটি লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি আর কেউ নয়, মেঘ। মেঘের চোখ হঠাৎ মিহুর দিকে পড়লো। মিহুর ফেস দেখে বুঝলো